আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আসমা আক্তার, প্রভাষক ব্যবস্থাপনা, ঢাকা কলেজ। আজ আমরা থার্ড ইয়ারের জন্য মার্কেটিং ম্যানেজমেন্ট পড়বো। মার্কেটিং ম্যানেজমেন্টের আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো, একদম সর্বশেষ যে চ্যাপ্টার আমরা আজকে সেটা পড়বো, মূল্য নির্ধারণ কৌশল। আজকে আমরা এটা 7 অধ্যায় আছে, মূল্য নির্ধারণ কৌশল। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে, প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি। মূল্য কি, এর উদ্দেশ্যগুলো পড়বো, এর যে উদ্দেশ্য বলে লক্ষ্যগুলো আছে আমরা সেগুলো পড়বো। আরেকটা যেটা আছে, মূল্য নির্ধারণে যে আমাদের যে সাধারণ ভুলগুলো হয়, যে কমন মিস্টেকগুলো, আমরা আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব। মূল্য নির্ধারণে একদম কমন মিস্টেক, যে একদম সবসময় যে ভুলগুলো হয়, সাধারণ ভুলগুলো, আমরা আজকে এগুলো নিয়ে একটু পড়ব। আজকে আমরা এই দুইটা প্রশ্নকে, এই দুটো টপিকসকে সামনে রেখে আজকে আমরা মূল্য নির্ধারণ কৌশল মার্কেটিং ম্যানেজমেন্টটা পড়ব। তার আগে একটু বলে নিই আমরা মূল্য কি। মূল্য হচ্ছে একটা জিনিসের, একটা প্রোডাক্টের, একটা সেবা বা দ্রব্যের একটা নির্দিষ্ট একটা দরদাম, যেখানে মানে একজন বিক্রেতা বা ক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে মূল্য স্থির হয় এবং যার বিনিময়ে পণ্যটা হস্তান্তর হয়। খেয়াল করো, আমরা যদি আরো খুব সুন্দর করে বলি তাহলে আমরা এভাবেই বলতে পারি যে মূল্য হচ্ছে একদম আমরা সেবা বা ভোগ করবে বা এরকম কিছু তারা তো অর্থ প্রদান করবে এবং সে অর্থের বিনিময়ে পণ্যটা হস্তান্তর হবে। তাহলে আমরা সেখানে মূল্যতে আমরা কি কি বৈশিষ্ট্যগুলো পাচ্ছি আমরা দেখি। প্রথমে হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি, সেবা হচ্ছে কি, একদম পণ্য বা সেবার বিনিময়ে অর্থ প্রদান, সেবার বিনিময়ে একটা অর্থ প্রদান থাকবে। আর তারপর যেটা হবে তোমার হস্তান্তর থাকবে, পণ্য হস্তান্তর মালিকানা, পণ্য মালিকানা হস্তান্তর থাকবে। তারপর হচ্ছে একটা নির্ধারিত মূল্য যেটা আছে সেটা পণ্য বিক্রি, মানে একটা ফিক্সড হবে, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি স্থির করবে এবং এইটা ডিপেন্ড করবে আমাদের ক্রেতা এবং বিক্রেতার উপর। এখন কথা হচ্ছে আমরা এই মূল্যটাকে কেন ধরি। দেখো, প্রথমেই বলি যে একটা জিনিস যখন তুমি কিনবা, যদি ক্রেতার দিক থেকে আমি চিন্তা করি যে আমি পণ্যটা কিনবো, তা আমি কি চাইবো, যে আমি যে ভ্যালুটা আমি চাই সেটা আমি পুরোপুরি চাইবো। কারণ আমি যে টাকাটা খরচ করব সেই টাকাতে যেন আমি একটা সবচেয়ে ভালো পণ্যটা পেতে পারি, ওই টাকার মধ্যে যে সুবিধা সর্বোচ্চটা পাওয়া যাবে। একজন বিক্রেতা যখন পণ্য বিক্রি করে তখন সে চিন্তা করে যে আমার যাতে লস না হয়, আমি যাতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বা মুনাফা অর্জনিত মুখ্য কথা, এটা যাতে আমার এমন একটা পর্যায়ে থাকে যেখানে আমার অন্য কোনো প্রতিযোগী আসতে না পারে। যেন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। ধরো আমার এই কলমটা তৈরি করতে 5 টাকা লাগে, আমি এটাকে 6 টাকা বিক্রি করতেছি সাপোজ। তার মানে আমার সব খরচ বাবদ আমার 5 টাকা, আর 1 টাকা হচ্ছে আমার এখানে লাভ। এখন দেখো, এর মাঝেও কিন্তু একটা ফাঁকা রয়ে গেছে, মানে 5 টাকা থেকে 6 টাকা, মানে 1 টাকা ডিফারেন্স। তার মানে 1 টাকা লাভ করার সুযোগ আছে যদি আমি এই কলমটা বিক্রি করি। এখন দেখো, এটা যদি এখন আরেকজন প্রতিযোগী দেখে, যে ব্যবসায়ী, সে চিন্তা কি করবে, যে এখানে তো 1 টাকা লাভের সুযোগ আছে, আচ্ছা আমি বরং তাহলে এখানে ব্যবসা করে কোনোভাবে এখানে আমি যদি এখানে 5 টাকা 80 পয়সায় বিক্রি করতে পারি, ওনার চাইতে 20 পয়সা কমে যদি একই পণ্যের মূল্য বা একই মানের একটা পণ্য আমি ভোক্তাকে দিতে পারি, তাহলে কি হবে, তাহলে এখানে ব্যবসায়ীদের মানে সুযোগ থেকে যাবে। এইরকম এই 5 টাকা থেকে 6 টাকা, এই 1 টাকার মধ্যে দেখা যাবে আমার অনেক প্রতিযোগী চলে আসতেছে। এই জন্য একজন বিক্রেতাকে এমনভাবে একটা পণ্যর মূল্য স্থির করতে হয় যাতে আমার যে প্রোডাকশন কস্ট হবে সেই কস্টের পরে আমার যেই টাকাটা মানে প্রফিট থাকবে, সেই প্রফিটে জানি খুব বেশি প্রতিযোগীদের আসতে না পারে, মানে তারা যাতে ভাবে যে এখানে এসে খুব বেশি লাভ নেই, এখানে তারা যাতে না আসে। এটা একটা স্ট্র্যাটেজি।
এরকম অনেকগুলো বিষয় নিয়ে মূল্য নির্ধারণ হয়ে থাকে। তা আমরা দেখি যে মূল্য নির্ধারণের লক্ষ্য বা উদ্দেশ্য কি, আমরা এখন এগুলো একটু সেগুলো আলোচনা করি। আচ্ছা, এখন যদি বলি আমরা মূল্য নির্ধারণের কৌশল, মূল্য নির্ধারণের লক্ষ্যগুলো কি কি আছে আমরা একটু দেখি। যেমন প্রথমে যদি আমরা বলি সাধারণ উদ্দেশ্যগুলো কি কি থাকতে পারে, আমরা একটু সবগুলো দেখি। সাধারণ উদ্দেশ্যাবলী কি কি থাকতে পারে? সাধারণ উদ্দেশ্যাবলী প্রথমে যেটা থাকতে পারে আমাদের বাজারে টিকে থাকা, তারপরে হচ্ছে বাজারের নেতৃত্ব দান, বাজারকে নেতৃত্ব দান, আচ্ছা তারপরে হচ্ছে পণ্য মানে নেতৃত্ব দান। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পণ্য মানে নেতৃত্ব দান। এগুলা খুব সাধারণ উদ্দেশ্য বলে, আমরা কয়েকটা সাধারণ উদ্দেশ্য নিয়ে আমাদের মোটামুটি এই কাজগুলো। সাধারণ উদ্দেশ্যগুলো কি কি আছে? সাধারণ উদ্দেশ্যের মধ্যে আছে যে প্রথমে বাজারে টিকে থাকা। তুমি অবশ্যই পণ্যে যদি পণ্য নিয়ে বাজারে থাকতে চাও, তোমাকে অবশ্যই একটা মূল্য নির্ধারণ করতে হবে, যে মূল্যতে তুমি বাজারে টিকে থাকবে, যে হ্যাঁ আমার পণ্য নিয়ে বাজারে আমি আছি। বাজারের নেতৃত্ব দান, বাজারে অনেক সব পণ্যের যে নেতৃত্ব দান থাকে সেই ব্যাপারটা হতে পারে। পণ্য মানের নেতৃত্ব দান, পণ্যের মানে তোমার এমন একটা মান, তুমি মানেই বলতে বোঝাচ্ছে যে যেই টাকাটায় আমরা মূল্য নির্ধারণ করব সেই টাকাটা যেন এর চাইতে ভালো মান আর অন্য কেউ দিতে না পারে, এইরকম একটা স্ট্র্যাটেজি চিন্তা করেই কিন্তু এই মূল্যটা নির্ধারণ করা হয়। তার মানে হচ্ছে এই টাকার মধ্যে আমি সবচেয়ে বেশি প্রফিট ও বেশি ভ্যালুটা আমি পণ্যের দিতে পারি। আচ্ছা, তারপর যেটা আছে যেমন আমরা মুনাফার যদি কোনো উদ্দেশ্য দেখি, এখন দেখো মুনাফামুখী উদ্দেশ্যগুলো কি কি। মুনাফামুখী যে উদ্দেশ্যগুলো আছে আমরা সেগুলো একটু দেখি। মুনাফামুখী উদ্দেশ্যগুলো কি কি আছে? প্রথমে আছে যে বিনিয়োগের উপর প্রত্যাশিত মুনাফা অর্জন, বিনিয়োগের উপর প্রত্যাশিত মুনাফা অর্জন, প্রত্যাশিত মুনাফা মানে আমরা যেই টাকাটা বিনিয়োগ করব, সবাই চায় যে ব্যবসায়ী মাত্রই চাইবে যেই টাকাটা আমার বিনিয়োগ হবে সেই বিনিয়োগের মধ্যে এমনভাবে আমি মূল্যটা নির্ধারণ করব যেন এতে যে আমার প্রত্যাশিত মুনাফা থাকে। সাপোজ ধরো আমি 100 টাকা ইনভেস্ট করেছি, সেই 100 টাকায় আমার টার্গেট হচ্ছে 25 টাকা লাভ করবো। তো আমার সেই টার্গেটের মূল্যটা এমনভাবে নির্ধারণ করবো যাতে আমার ওই বিনিয়োগের উপরে যে প্রত্যাশিত মুনাফা, সেই মুনাফাটা যেন আমরা খুব সহজেই পেতে পারি। তারপরে যেটা আসবে তোমার চলতি মুনাফা সর্বোচ্চকরণ, চলতি মুনাফা সর্বোচ্চকরণ। আমার যে চলতি যে মুনাফাটা আছে সেই মুনাফাটা যাতে আমার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে, এই জন্য এরকম একটা মূল্য ঠিক করতে হবে। কেননা মূল্য কিন্তু একটা স্পর্শকাতর বিষয়। এমনও আছে যে কোনো একটা পণ্যের মূল্য তুমি 1 টাকা বাড়ানোর জন্যই তখন ক্রেতা আর ওই পণ্যটা কিনবে না, সে চিন্তা করবে অন্য একটা পণ্যে ডাইভার্ট হয়ে যাবে। তাই এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ যে আমাকে ক্রেতাকে আমার পণ্যমুখী করা। আচ্ছা, তারপর যেটা আছে যে সন্তোষজনক মুনাফা অর্জন। আচ্ছা, সন্তোষজনক মুনাফা অর্জনটা কি জানো? হচ্ছে কিছু জিনিস থাকে না যে আমরা একটা কম প্রোডাক্ট, ধরো এটা আমার 5 টাকা হলো, এখানে আমি 6-7 টাকা বিক্রি করলাম, উচ্চ মূল্য সর্বোচ্চ মুনাফা করতে পারি। কিন্তু অনেক সময় চিন্তা করে যে না, আমরা দীর্ঘমেয়াদী বাজারে টিকবো, বাজারে যারা থাকতে চায় তারা খুব বেশি প্রফিট ধরে না, তারা অল্প কিছু প্রফিট ধরে, একদম যেটা না ধরলেই না এরকম কিছু প্রফিট ধরে মোটামুটি সারা বছর বিজনেসটা করতে চাই। এটা হচ্ছে মোটামুটি আমাদের সন্তোষজনক মুনাফা। আচ্ছা, আমরা বিক্রয়মুখী যদি কিছু উদ্দেশ্য দেখি তাহলে কি দেখি, আমি একটু মুছি। দেখো বিক্রয়মুখী যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। বিক্রয়মুখী উদ্দেশ্যগুলো কি কি আছে? যেমন আমার বিক্রয় সর্বোচ্চকরণ, বিক্রয় সর্বোচ্চকরণ, আচ্ছা, বা সর্বোচ্চ বৃদ্ধি আমরা যা বলি না কেন সেটা। আচ্ছা, এইটা হয় কি, যেমন আমরা জানি যে বিক্রয়ের উপরে প্রফিট ডিপেন্ড করে। তোমার যত বেশি বিক্রয় হবে তোমার মুনাফার পরিমাণও তত বাড়বে। তো অনেক সময় হয় কি যে আমরা বিক্রয় চিন্তা করি যে আমাদের প্রোডাক্টটা জানি সবচেয়ে বেশি ভোক্তাদের কাছে পৌঁছায়, এই কারণে আমরা বিক্রয়টাকে সর্বোচ্চ করতে চাই। এক্ষেত্রে যেটা করতে হয়, আমরা
যে এক্ষেত্রে যে বিক্রয় ব্যবস্থাপক বা যে মূল্য ব্যবস্থাপক যারা থাকে, মূল্য যারা নির্ধারণ করে, সেখানে তারা মূল্য পরিমাণটা কমিয়ে দেয়। আচ্ছা, তারপরে যেটা আছে তোমার মোট বাজারের নির্দিষ্ট অংশ দখল। মোট বাজারে নির্দিষ্ট অংশ দখল। মোট বাজারের মানে হচ্ছে আমরা যে প্রোডাক্টটা দিয়ে কাজ করতে চাই সেই বাজারে আমরা একটা অংশ দখল করবো, যে একটা এত পার্সেন্ট বা এত কিছু আমরা দখল করি, মানে বিক্রয়টা বাড়ানোই হচ্ছে আমাদের মূল কথা। আচ্ছা, স্থিতিশীল যে উদ্দেশ্যগুলো আছে আমরা একটু সেগুলো দেখি এখন। আচ্ছা, প্রতিযোগী ঠেকানো। প্রথমে হচ্ছে প্রতিযোগী ঠেকানো। প্রতিযোগীকে ঠেকানো মানে হচ্ছে এখানে যাতে অন্য কোনো প্রতিযোগী আসতে না পারে। আচ্ছা, প্রতিযোগিতার মুখোমুখি হওয়া, আমি একটু লিখি তারপর তোমাদেরকে বলবো। কালি চলে গেছে। মুখোমুখি হওয়া। আরেকটা যেটা আছে মূল্য স্থিতিশীলতা বজায় রাখা। আচ্ছা, প্রতিযোগী ঠেকানো মানে হচ্ছে এটাকে উদাহরণ দিয়েছিলাম, যখন দেখবো যে আমাদের একটা প্রোডাক্টে 5 টাকা ইনভেস্টে আমি 1 টাকা করে লাভ করতে পারছি, তার মানে হচ্ছে 1 টাকার মধ্যে অনেক যে ধাপ থাকে সেখানে অন্য কোনো প্রতিযোগী চলে আসতে পারে। এই জন্য এমন একটা মূল্য ঠিক করতে হবে যেখানে আমাদের প্রতিযোগিতা নিরুৎসাহিত করতে হবে, যেখানে না আসুক, যাতে একচেটিয়া ব্যবসা করা যায়। তারপর প্রতিযোগিতার মুখোমুখি হওয়া। তুমি যদি একটা প্রোডাক্টের দামটা ঠিকভাবে না হয়, তাহলে যখন এটা আরও কম দামে কেউ দিতে পারে প্রোডাকশনে, সে বিক্রি করতে পারে, তখন তুমি যদি এত দাম হ্রাস বৃদ্ধি এরকম যাতে কিছু করতে না হয়, তখন আমরা যেন প্রতিযোগিতা যে কোনো মুখোমুখি হতে পারি। মূল্যের স্থিতিশীলতা বজায় রাখা, যে এই কথাটা বলছিলাম যে কখনো যদি তোমার দাম খুব বেড়ে যায়, সেই পণ্য দাম যদি খুব কমে যায়, তখন প্রোডাক্ট সম্পর্কে যে ভোক্তার তার হচ্ছে একটা নেতিবাচক ধারণা থাকে। এই স্থিতিশীলতা বজায় রাখাও পণ্য মূল্যের এটা একটা বড় চ্যালেঞ্জ। আরও কিছু উদ্দেশ্য আছে, যেমন আমরা একটা মূল্য নির্ধারণ করি, যেমন সরকারের থেকে যেন কোনো প্রবলেম না থাকে, সরকারের কোনো চাপ না থাকে, আমরা এখান থেকেও মূল্য নির্ধারণ করতে পারি। তারপরে হচ্ছে তোমার কি বলবার, তারপরে মানে এই ধরনের যে কি ব্যাপারগুলো থাকে সেগুলো আমরা মোটামুটি করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার প্রতিযোগিতার স্তরে মূল্য নির্ধারণ করে আমরা বাজারে ভারসাম্য আনবো। ভারসাম্য আনার জন্য মূল্য নির্ধারণ করা হয়। নিম্ন মূল্য পণ্য ধার্য করা যাতে আমরা অনেক বেশি বিক্রয়টা করতে পারি। তো এইরকম আরও কিছু উদ্দেশ্যের কারণে মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। সর্বোপরি হচ্ছে আমরা এমন একটা মূল্য নির্ধারণ করি বেসিক্যালি আমাদের প্রোডাকশন, আমাদের যে প্রতিষ্ঠানে যে লাভ হবে সেই লাভটাকে আসলে মুখ্য উদ্দেশ্য হিসেবে ধরি, কিন্তু সেই লাভটা যাতে এমনভাবে হয় যাতে ভোক্তাদের মনে আমাদের একটা পজিটিভ ব্যাপার থাকে, একটা মনস্তাত্ত্বিক ব্যাপার যাতে থাকে। অনেক সময় এমন হয় আমরা কখনো কখনো পণ্যের মূল্য নির্ধারণ করি, কিন্তু আমরা ভোক্তার যে মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে সেই ব্যাপারগুলোকে কখনো আমরা মূল্য দিই না। যেমন আমরা এখন একটা পণ্যের মূল্য দিলাম, ধরো একটা পণ্যের মূল্য ফিক্সড করলাম, কিন্তু দেখা গেলো আমি যে এলাকার জন্য এই পণ্যটা ছাড়ছি বা যে এলাকার কনজিউমার যারা তাদের জন্য ছেড়েছি, টার্গেট ক্লায়েন্ট, তারা এই পণ্যটা কিন্তু এত টাকা দিয়ে কিনবে না। তখন কী হবে, আমার পণ্য যদি ভোক্তারা গ্রহণ না করে সেই পণ্য কিন্তু কখনোই বাজারে টিকতে পারবে না। তো এই জন্য আমাকে যখন যে পণ্যটা নিতে হবে সেই পণ্যটার ব্যাপারে আমাকে একদম কনসার্ন থেকে, একদম সতর্ক থেকে একটা মূল্য নির্ধারণ করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তাহলে মূল্য নির্ধারণে যে যে ভুলগুলো করি, আমরা এখন সেই ভুলগুলো একটু আলোচনা করব। আমরা কি কি ভুল করি, আমরা এখন মূল্য নির্ধারণে যে ভুলগুলো আমরা করে থাকি আমরা এখন সেগুলো থাকি। আচ্ছা, প্রথমে কথা হচ্ছে খরচের ভিত্তিতে আমরা মূল্য নির্ধারণ করি। মূল্য নির্ধারণের সাধারণ ভুল, সাধারণ ভুলগুলো আমরা একটু আলোচনা করি। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। মূল্য নির্ধারণে সাধারণ ভুলগুলো কি কি? যেমন প্রথমে হচ্ছে কোম্পানির খরচের ভিত্তিতে মূল্য নির্ধারণ করে। আচ্ছা, আমরা যেটা প্রথমে করি যে খরচের ভিত্তিতে মূল্য নির্ধারণ, মানে এইখানে ভোক্তাদের যে মানে ক্রেতার যে প্রত্যক্ষণ মূল্যের ভিত্তিতে আসলে নয়, মানে ক্রেতার পছন্দ বা ক্রেতার প্রত্যক্ষণ মূল্য অনুযায়ী নয়।
মানে ওই যেটাকে বললাম যে আমরা এমন সময় কিছু পণ্য নির্ধারণ করি মূল্য, যে আমরা ধরো আমাদের এই পণ্যটা খরচ হয়েছে 5 টাকা, আমি এটাকে মূল্য নির্ধারণ করলাম একটা মিনিমাম প্রফিট ধরে 5.5 টাকা বা 6 টাকা এরকম একটা মূল্য নির্ধারণ করলাম। কিন্তু দেখা গেলো এই পণ্যটার জন্য এত টাকা দিতে আমার ক্রেতারা ইচ্ছুক না। তো ক্রেতার একটা কলম কিনতে গেলে সে কত টাকা খরচ করবে এটা নিয়ে কিন্তু একটা ব্যাপার থাকে। তো ক্রেতা যখন ধরো আমি একটা কলম কিনে 5 টাকা খরচ করতে পারি, কারণ ক্রেতা যখন এটা 6 টাকা হবে তখন কিন্তু সেইখান থেকে মুখটা ফিরিয়ে নেবে। মূল্য কিন্তু একটা স্পর্শকাতর বিষয়, বারবার বলছি। এই জন্য মূল্যটাকে এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে এটা ক্রেতার মনে যাতে এটা বিরূপ ব্যাপার না আসে। তো এটা অনেক সময় হয় যে আমরা শুধু মূল্য কত খরচ করলাম তার উপর ডিপেন্ড করে মূল্য নির্ধারণ করি, কিন্তু আদৌ সে তার ক্রেতার যে প্রত্যক্ষ মূল্য যে ও চিন্তা ভাবনা করে সেই অনুযায়ী আমরা করি না। আচ্ছা, তারপর যেটা আছে তোমাদের যে বাজার অবস্থানের বিক্রিত কোম্পানিগুলো মূল্য নির্ধারণ হয়। বাজার অবস্থানের ভিত্তিতে পণ্য মূল্য নির্ধারণ, এটা একটা বড় ধরনের ভুল। আচ্ছা, আমরা আসলে মার্কেট প্লেস বলতে কি বুঝি? মার্কেট প্লেস হচ্ছে এমন একটা বিষয় যেখানে ক্রেতা বিক্রেতা যৌথভাবে পণ্যের আর্থিক লেনদেন করে। কিন্তু অনেক সময় দেখা যায় কি যে পণ্য বা সেবার একীভূতের কারণে এই মূল্য নির্ধারণটা অনেক সময় আমরা ঠিকভাবে করতে পারি না, গুলায় ফেলে। এই জন্য কিন্তু অনেক সময় এটাও কিন্তু একটা বড় ধরনের ভুল। তারপর যেটা আছে তোমাদের কোম্পানিগুলো বিভিন্ন পণ্য সারি হতে একই মার্জিনে মুনাফা অর্জন করার সুযোগ গ্রহণ করে। এটা আমি একটু লিখছি, তাহলে বিভিন্ন পণ্য সারিতে আমি ছোট করে লিখছি, বিভিন্ন পণ্য সারিতে একই মানের প্রফিট মুনাফা অর্জন করার একটা টেন্ডেন্সি থাকে, মুনাফা অর্জন করতে চায়। আচ্ছা, এটা কেন? ধরো আমার একটা কোম্পানি, বড় বড় যে কোম্পানিগুলো থাকে সেই কোম্পানির যে অনেকগুলো পণ্য সারি থাকে। এখন ধরো আমার এই পণ্যতে যদি 1 টাকা লাভ হয়, আমার একটা খাতা বিক্রি করো অনেক সময় চাইবে যে আমি 1 টাকা লাভ করতে। এইটাই ভুল। এখানে যেটা করতে হবে যে আমার সব পণ্য সারিতে কিন্তু একই রকম প্রফিট করার চিন্তা করা যাবে না। তো এইটা কোন পণ্যতে আমার কি ধরনের প্রফিট করতে হবে এইটাও যারা মূল্য নির্ধারণ করবে এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তা আমরা সব ধরনের পণ্য যদি একই পরিমাণ প্রফিট অর্জন করতে চাই একই মার্জিন রেখে, তাহলে ওই পণ্য মূল্য ঠিকভাবে আমাদের প্রোডাক্টকে প্রতিনিধিত্ব করবে না। তাই এই ব্যাপারে নজর রাখতে হবে। তারপর যেমন হচ্ছে কোম্পানিগুলো ক্রেতাদের বিভাজিত করতে ব্যর্থ হয়। আচ্ছা, ক্রেতাদের বিভাজিত করতে ব্যর্থ হয়, মানে ক্রেতারা কিভাবে কিনবে দেখো, বিভিন্ন বাজার বিভাজনে ক্রেতাদের বিভিন্ন বাজার বিভাজনে পণ্যের মূল্য কিন্তু আলাদা আলাদা হয়। পণ্যের মার্কেটিং, পণ্যের মৌলিকীকরণ, এগুলোর জন্য ভ্যালু, অনেক সময় পণ্যের মূল্য কম বৃদ্ধি হ্রাস বৃদ্ধি ঘটে। এক্ষেত্রেও আমার ক্রেতাদের যে কোন কোন বাজারে আমার ক্রেতারা আছে, কি কি বাজার সেগমেন্টেশন আমাদের কিছু ভুল হয়ে যায়। এক্ষেত্রেও পণ্যের মূল্য নির্ধারণে একটা খুব কমন একটা ব্যাপার এখানে লক্ষ্য করা যায়। তারপর যেটা আছে প্রতিযোগীদের প্রতিক্রিয়া পূর্বানুমান করা ছাড়াই কোম্পানিগুলোর মূল্য পরিবর্তন করা। আচ্ছা, প্রতিযোগীদের সম্পর্কে তাদের পূর্বানুমান না থাকা। যেমন আমি যদি কলমটা দিয়ে বলছিলাম যে পূর্বানুমান না থাকা। আচ্ছা, ধরো আমার এই কলমটার দাম যখন আমি 5 টাকা থেকে কমিয়ে বা বাড়িয়ে 1 টাকা বাড়াবো বা 5-4 টাকা করব, তখন আমার এই মূল্য পরিবর্তনের ফলে আরও যে বাজারে কলম কোম্পানিগুলো আছে তারা কিভাবে রিয়্যাক্ট করবে, তারা কিভাবে দেখবে, আমরা কিন্তু অনেক সময় সেগুলো বিবেচনা নিই না। তখন কি দেখা যায়? তখন দেখা যায় আমি পণ্য মূল্য যদি একই মার্কেট প্লেসে আমরা প্রতিযোগী একটা বাজার, সেখানে আমরা কোনো পণ্যের মূল্য বাড়িয়ে বা কমিয়ে দিলাম, এতে আমার অন্যান্য যে প্রতিযোগীরা থাকবে তারা কিন্তু রিয়্যাক্ট করবে। তারা রিয়্যাক্ট করে কী ধরনের কী অ্যাক্টিভিটিস নিতে পারে, অনেক সময় আমরা সেই ধরনের পূর্বানুমান বা সেই ধরনের অভিজ্ঞতা আমাদের অনেক থাকে না, যে কারণে আমাদের তখন কিন্তু প্রোডাক্টটা নিয়ে আমাদের বাজারেও খুব সমস্যা করতে হয় বা আমাদের প্রতিযোগীদের মুখোমুখি আমাদেরকে হতে হয়। তাই এটা একটা বড় ধরনের ভুল। আমাকে অবশ্যই পণ্যের মূল্য নির্ধারণে আমার প্রতিযোগীদের কি প্রতিক্রিয়া এই সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। আচ্ছা, মূল্য নির্ধারণ নীতি প্রয়োগের ক্ষেত্রে কোম্পানিগুলোর পর্যাপ্ত সম্পদকে কাজে লাগায়। অনেক সময় একদম আমাদের পর্যাপ্ত না, যে অপর্যাপ্ত যে সম্পদগুলো আছে সেগুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি, এটা একটা ভুল।
মানে আমাকে মূল্য নির্ধারণে এমনভাবে করতে যাতে আমার পর্যাপ্ত সম্পদ দিয়ে সেটাকে আমি সাপোর্ট দিতে পারি। আচ্ছা, সম্পদের অপর্যাপ্ততার নামে আমি লিখি এখানে। আচ্ছা, তো আমরা এইরকম কিছু কমন মিস্টেক আমরা করে থাকি যেগুলো আমাদের কোম্পানিগুলোর জন্য খুবই কি বলবো, খুবই আমাদের একটা কমন বিষয়, যে আমরা যদি পণ্যের মূল্যটা ওইভাবে নির্ধারণ করতে না পারি, অনেক সময় আমাদের পণ্যটা নিয়ে বাজারে আমরা খুব বেশি রান করতে পারি না। আচ্ছা, আরেকটা যেটা আছে, কোম্পানির কম লাভজনক ক্রেতাদের পেছনে অধিক সময় ব্যয় করে। আচ্ছা, কোম্পানির কিছু কিছু প্রোডাক্ট থাকে যে প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের খুব কম লাভ হয়, এবং ওই কম লাভ কেন হলো, ওই প্রোডাক্টের পিছনেই আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট অনেক বেশি সময় দেয়। তো এটাও একটা ভুল, কারণ সব প্রোডাক্ট সবসময় সবভাবে যাবে না, সবাই সব প্রোডাক্ট নিবে না। এটা চিন্তা করেই আমাকে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মূল্য নির্ধারণের সাধারণ ভুলগুলো কী কী? আমরা যারা বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট, আমাদের ভবিষ্যতে যারা উদ্যোক্তা হব, আমাদের এই পণ্য মূল্য নির্ধারণ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকবে। এই পণ্যের মূল্যের উপরেই কিন্তু তোমার প্রতিষ্ঠান ভবিষ্যতে টিকবে না ভবিষ্যতে তোমার প্রতিষ্ঠান একদম শেষ হয়ে যাবে তার ডিপেন্ড করে। এই পণ্যের মূল্যের উপরে কিন্তু তোমার মুনাফা অর্জনের ব্যাপার আসবে, আবার লসের ব্যাপারটাও আসবে। তাহলে এই পণ্য মূল্য নির্ধারণে খুব সতর্ক হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আর এই বিষয়টা নিয়ে আর বলবো না, বাসায় তোমরা একটু ভালো করে পড়বে। আমরা নেক্সট ক্লাসে যে মূল্য নির্ধারণের যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো আমরা আলোচনা করব, কৌশলগুলো আমরা আলোচনা করব। তো আর এইখানে এই দুইটা টপিক খুব সিম্পল, বাসায় একটু পড়লেই তোমরা পারবে। তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই গ্রুপে লিখবে, আমি অবশ্যই তোমাদের সেই প্রশ্নের কোনো সমস্যা থাকলে সে সমাধান করার চেষ্টা করব। আমি খুব সহজ করে তোমাদেরকে বলার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পারবে, সমস্যা হবে না। তা যার নয়, এই পর্যন্তই। যে যেখানে থাকো সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।